তৃণমূল তো ভাঙারই কথা ছিল, কারণ তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, একটা ব্যক্তিকেন্দ্রিক পারিবারিক দল। মূল তৃণমূল থেকে আরেকটি তৃণমূলের জন্ম নিয়েছে। সেই নতুন জন্ম নেওয়া তৃণমূলেরও কতটা ভবিষ্যৎ আছে সেটা সময় বলবে। ওনাদের নীতি আদর্শ যে যার প্রতি মানুষ আস্থা ভরসা রাখবে সেগুলো কিছু নেই। এই ব্যক্তিকেন্দ্রিক পারিবারিক দলগুলোর কি হয়, যতদিন পর্যন্ত তারা রাজনৈতিক ক্ষমতার মুখে থাকে, যতদিন পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দখল করে তারা থাকে, ততদিন পর্যন্ত এই দলগুলো টেকে। তারপর পরবর্তীতে এই দলগুলো টেকে না। তখন রাজ্যে ভরা বাম জমানা। সেই সময় বিজেপি এবং আরএসএস দুটিরই অস্তিত্ব একেবারে তলানিতে। কিন্তু সেই সময় যারা এবিভিপি সহ আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেছেন নিয়মিতভাবে, তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্যে মন্ত্রী পদে রয়েছেন। তাদের মধ্যে একজন সেই নিষ্ঠাবান কর্মী যিনি 1990-92 সাল থেকে এবিভিপির সঙ্গে যুক্ত, আরএসএস এর সঙ্গে যুক্ত থেকেছেন, বিজেপির সঙ্গে দিনের পর দিন কাজ করে গিয়েছেন। রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী তথা কুন্তলদা আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আসি দাদা, এই যে এতদিনকার বিজেপির সঙ্গে যুক্ত থাকা, সেই সময় বিজেপি ছিল না বলতে গেলে, তখনও আস্থা রেখেছিলেন বিজেপির প্রতি, এবং এখন বিজেপির তরফ থেকে আপনাকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের, এত বড় একটা দায়িত্ব। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? না, আমাদের দল তো খুব সাংগঠনিক দল। তো আমরা এবং যারা দলের সংগঠনের কাজ দীর্ঘ বছর ধরে করে এসেছি, দল সবসময় তাদেরকে গুরুত্ব দেয়। দল তাদের কথা মাথায় রেখে আর ভবিষ্যতের পরিকল্পনা করে। তো আমার দলের থেকে দাঁড়ানোর সুযোগ, দলের প্রার্থীপদ পাওয়ার সুযোগ, এবং দল আমাকে জিতিয়ে এনেছে মানুষের আশীর্বাদে, এবং পরবর্তীতে দল আমাকে মন্ত্রী পদে নিয়ে এসছে, এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে এসছে। তো সাংগঠনিক দল বলেই এটা সম্ভব। এবং দীর্ঘদিন ধরে আমি 1983 সাল থেকে সঙ্গে স্বয়ংসেবক, তারপর দীর্ঘ 10 বছর পর আর 1990 সাল, তখন থেকে আমি বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত। ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন, কলেজ রাজনীতি, কলেজের নির্বাচন, এগুলোর লড়াই, এবং পশ্চিমবঙ্গের দায়িত্ব ছিলাম ভারত এবিভিপি। তো সেখান থেকে ধীরে ধীরে উঠে আসা, তারপরে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হওয়া, এটা একটা দীর্ঘ ইতিহাস। এই ইতিহাসের সাথে যারা যুক্ত থাকে দল তাদেরকে সবসময় মর্যাদা দেয়, এটা তারই রেজাল্ট। রায়গঞ্জ এমন একটি বিধানসভা কেন্দ্র, সেখানে কংগ্রেস সবসময় একটি ফ্যাক্টর থেকেছে, এবং তারপরে আমরা দেখেছি যখন বিজেপি জয়লাভ করলো 2021 সালে, তারপরে সেখান থেকে যিনি সেই সময়কার বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তিনি তৃণমূলে যুক্ত হলেন। দেখতে গেলে কিন্তু তৃণমূল একেবারে দাঁত ফোটাতে কখনোই পারেনি রায়গঞ্জে। এই ফ্যাক্টরটা কি এইবারের রায়গঞ্জে অনেক বেশি ভূমিকা রাখলো? দেখুন, 2014 সালের পর থেকেই কিন্তু রায়গঞ্জ কংগ্রেসের জায়গা, এই মিথটা আস্তে আস্তে ভেঙে যায়, এবং ভারতীয় জনতা পার্টি 2014 সালে লোকসভা নির্বাচনে খুব ভালো ফলাফল করে, একটা ব্যাপক পরিমাণ মানুষের সমর্থন পায়, এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষের দুহাত তুলে 2014 সাল থেকেই ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে আসছেন। 2019-এ এটা ব্যাপক মাত্রা নেয়, কারণ 2019-এ লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করি, এবং ভারতীয় জনতা পার্টি বিপুল মার্জিন থাকে ওই সময় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। এরপর 2021 সালে আমার দলের প্রার্থী সেখানে জয়লাভ করেন, আপনি যার কথা বললেন। পরবর্তীতে তিনি তৃণমূলে চলে যান, কিন্তু ওখানে বরাবর ভারতীয় জনতা পার্টির একটা শক্ত মাটি তৈরি হয়। এরপরে 2024 সালে লোকসভা নির্বাচনেও আমাদের খুব ভালো, আমাদের প্রার্থী এবং বর্তমানে মাননীয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল সেখান থেকে জয়লাভ করেন, এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ব্যাপক পরিমাণে ভোটের লিড আমাদের থাকে, এবং 2026-এ আপনারা দেখেছেন প্রায় 59,000 ভোটের লিড আমাদের। তো এখন সব রেকর্ড ছাপিয়ে চলে গেছে। তো ধীরে 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 এই যে মিথ কংগ্রেসের জায়গা, সেটা ভেঙে বর্তমানে রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে সমর্থন আশীর্বাদ করছেন, এবং এর জন্য অনেকগুলো ফ্যাক্টর। সেটা হচ্ছে, এক হচ্ছে এই যে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ এবং ভারতীয় জনতা পার্টির কাজ, এবং যশস্বী প্রধানমন্ত্রী আমাদের দেশের মাননীয় মোদিজির যে কাজ মানুষ দেখতে পাচ্ছেন, তাতে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে, এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও এটা একটা ফ্যাক্টর। এবং তার পাশাপাশি একটা এবারের নির্বাচনে একটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে
এই সরকার 15 বছর ধরে তৃণমূলের সরকার চলছে, যে অরাজকতা, তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। এবং তৃণমূলের যে প্রার্থী দাঁড়িয়েছিলেন, তিনি 2021-এ দল পরিবর্তন করে চলে গিয়েছিলেন আর বিজেপি থেকে তৃণমূলে, এটাও মানুষ ভালো চোখে নেননি। তো মানুষের একটা রাগ, ঘৃণা এবং আক্রোশ এই সরকারের প্রতি এবং যে প্রার্থীর আপনি নাম বললেন আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তার প্রতি ছিল, এবং এগুলোই ভোটের ফ্যাক্টর হয়েছে। এখনো নতুন সরকার আসার 1 মাসও অতিক্রম করেনি, সেখানেই দেখা যাচ্ছে যে বিরোধী দল, যেটা প্রধান বিরোধী দল হিসেবে আগে ভাবা হয়েছিল তৃণমূল, তারা একেবারে ধ্বংসের পথে, প্রতীকও হারিয়েছে তৃণমূল। সেখানে যে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের একটা বিভাজন এবং তার সঙ্গে সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো একটি ইস্যু সেটি উঠে আসা, এই যে পরিস্থিতি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যে এই যে তৃণমূলরা একেবারে ভেঙে টুকরো হয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, তৃণমূল তো ভাঙারই কথা ছিল, কারণ তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, একটা ব্যক্তিকেন্দ্রিক পারিবারিক দল। এই ব্যক্তিকেন্দ্রিক পারিবারিক দলগুলোর কি হয়, যতদিন পর্যন্ত তারা রাজনৈতিক ক্ষমতার মুখে থাকে, যতদিন পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দখল করে তারা থাকে, ততদিন পর্যন্ত এই দলগুলো টেকে। তারপর পরবর্তীতে এই দলগুলো টেকে না। এবং স্বাভাবিকভাবে কি হয়েছে, ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিয়েছে তারা তৃণমূলের কাউকে নেবে না। আজকে যদি ভারতীয় জনতা পার্টি তাদের জন্য দরজা খুলে রাখতেন, তো তাদের অধিকাংশ এমএলএ যারা জিতেছেন তারা অধিকাংশই ভারতীয় জনতা পার্টিতে চলে আসতেন। কিন্তু যেহেতু ভারতীয় জনতা পার্টিতে ঢোকার রাস্তা বন্ধ, তাই ওরা নিজেরাই নিজেদের মধ্যে গোষ্ঠী তৈরি করেছেন, বিরোধিতা চলছে। এবং সেটা আর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, তাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা আলাদা দল তৈরি করার চেষ্টা করছেন। তো এটারও ভবিষ্যৎ কি আছে এখনো পর্যন্ত ঠিক পরিষ্কার নয়, কারণ ওনাদের নীতি আদর্শ যে যার প্রতি মানুষ আস্থা ভরসা রাখবে সেগুলো কিছু নেই। তো এই যে আজকে তৃণমূল ভেঙেছে, মূল তৃণমূল থেকে আরেকটি তৃণমূলের জন্ম নিয়েছে, সেই নতুন জন্ম নেওয়া তৃণমূলেরও কতটা ভবিষ্যৎ আছে সেটা সময়ই বলবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছিলেন যে ক্ষমতায় আসার পর রাজ্যে আরও একটি এইমস তৈরি হবে এবং রায়গঞ্জের বহু বছরের দাবি এই এইমস, এবং যদি সেই এইমস রায়গঞ্জে তৈরি হওয়ার সিদ্ধান্ত হয় তাহলে সেটা আপনার একটা বিশাল দায়িত্ব হবে। কি মনে করছেন, এটা রায়গঞ্জের মানুষের কাছে আসবে কিনা এই এইমস, এবং রাজ্য সেখান থেকে কি কি পেতে পারে? দেখুন, এইমস 2008 সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবং রায়গঞ্জের আশেপাশে স্যাংশন হয়ে গিয়েছিল 2008 সালে। তো সেই জন্য রায়গঞ্জের মানুষের একটা আবেগ এই এইমসের প্রতি, এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের একটা অংশ, তৎসহ বিহার, ঝাড়খণ্ডের এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার ওপরের যে অংশ বিরাট উত্তরবঙ্গে, তার একটা বিরাট সংখ্যক মানুষের প্রয়োজন একটা স্বাস্থ্য ব্যবস্থা, সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা। কারণ যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা আমরা ইতিমধ্যে দেখেছি সেগুলো ঠিক মানুষের জন্য যতটা প্রয়োজন সেই প্রয়োজন কাছে পৌঁছতে পারছে না। তো সেই জন্য মানুষের দীর্ঘদিনের দাবি এবং প্রয়োজন, এবং রায়গঞ্জের মানুষের আবেগ এইমস, কারণ এটা রায়গঞ্জে স্যাংশন হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম করছি, আমরা এর জন্য প্রচুর ভাবছি, বিভিন্ন জনের কাছে যাচ্ছি যাতে রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠিত হয় এবং এই এলাকার বিরাট কোটি কোটি সংখ্যক মানুষের যে স্বাস্থ্য পরিষেবা সেটা যেন ঠিকঠাক করে তারা পায়। যদি শিক্ষা প্রসঙ্গে আসি এবং তার সঙ্গে আরও কিছু মানদণ্ড আমরা দেখতে পারি, স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে এই যে এত বছরের যে দুর্নীতির একটা ইতিহাস যা তৈরি করেছে তৃণমূল, সেখান থেকে কি কি, আপনি যেহেতু প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এখনও ভাগ হয়নি, কিন্তু সেক্ষেত্রে কি কি রাজ্যের উন্নয়নের দিকে এবং তার সঙ্গে শিল্প বিজেপি হাঁটবে? দেখুন, আমাদের ইলেকশন ঘোষণা হওয়ার পর, নির্বাচন শুরুর মুখে আমরা আমাদের সংকল্পপত্র বা ম্যানিফেস্টো প্রকাশ করেছি। সেখানে আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ যে সমস্ত বিষয়ে একসময় অগ্রণী ভূমিকা পালন করত, শিক্ষা, পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, তো আমরা সেই পুরনো পশ্চিমবঙ্গ ফিরিয়ে আনতে চাই। আমরা ইতিমধ্যেই আপনারা সংকল্পপত্রে আমরা ঘোষণা করেছি শিল্প কলকারখানার কথা। আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি যুবকরা যারা ভিন রাজ্যে কাজে চলে যায়, কেউ কেরল, মুম্বাই, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, গুজরাট, তো এই সমস্ত জায়গায় তারা যায়, দীর্ঘদিন ধরে তারা বাড়ি ছাড়া হয়ে থাকে। তাদের মা বাবারা হতাশাগ্রস্ত, তাদের সন্তানের কোনো কাজ পশ্চিমবঙ্গে ছিল না। তো আমরা চাই ব্যাপক পরিমাণে শিল্প উন্নয়ন ঘটিয়ে তারা যাতে নিজেদের এলাকায় থাকতে পারে, নিজেদের কাজ করতে পারে।
আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে 8,500 সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এই বিদ্যালয়গুলো আবার খুলতে হবে, বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। বাচ্চারা অনেকেই প্রাইভেট যে স্কুল আছে হাজার হাজার টাকা খরচা করে তার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। সো গরিব মানুষের জন্য সেটা খুব কষ্টের, কিন্তু পড়াশুনো শেখানোর জন্য গরিব মা বাবা সেটাও করার চেষ্টা করছে। তো আমরা চাইছি আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটারও ব্যাপক উন্নতি ঘটাতে, এরকম সার্বিক পশ্চিমবঙ্গের বিকাশ সেগুলো আমাদের লক্ষ্য, এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ এবং নারী সুরক্ষাযুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে প্রত্যেকটা নারী সুরক্ষিত থাকবে, অভয়ার মতো কোনো ঘটনা ঘটবে না, পার্কস্ট্রিটের মতো কোনো ঘটনা ঘটবে না। এই পশ্চিমবঙ্গকে আমরা উপহার দিতে চাই সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের আরও একটি বড় আশা টাটা। টাটা কি আসবে বলে মনে করছেন? দেখা যাক, আমরা তো চাই, আমরা তো সাদরে আহ্বান জানাচ্ছি টাটাকে। সিঙ্গুরের জায়গাও আছে, তো সেটা কিছুটা কোর্ট প্রসেসেও আছে, বা ওখানে চাষিদের সাথে কথাও বলা হচ্ছে। তো দেখা যাক, ভবিষ্যৎ বলবে। আমরা ভীষণ আগ্রহী, কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় শিল্পবান্ধব একটি রাজনৈতিক দল। আমরা শিল্পর কদর করতে জানি। তো আমরা চেষ্টা করব সর্বান্তকরণে যে প্রচুর শিল্প পশ্চিমবঙ্গে আসুক। বিজেপি ক্ষমতায় আসার পর একটি বিষয়ে সব থেকে বেশি বিরোধী দল তাদের বিরুদ্ধে সরব হয়েছে, সেটা হচ্ছে হকার উচ্ছেদ ইস্যু। কীভাবে দেখছেন বিষয়টিকে? পুনর্বাসনের ব্যবস্থা এবং সেই সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলোর দিকেও কি আপনার সমর্থন রয়েছে? নিশ্চয়ই পুনর্বাসন ব্যবস্থা তো করতেই হবে, আমাদের সরকার সংবেদনশীল তাদের প্রতি, কিন্তু প্রয়োজন আছে, সাধারণ মানুষেরও জন্য প্রয়োজন আছে হকার মুক্ত পরিবেশ, যেখানে মানুষের বিচরণ সুন্দর হবে আর সুন্দর ব্যবস্থায় মানুষ চলাফেরা করতে পারবে, তাদের প্রত্যেক দিনের কাজ করতে পারবে। কিন্তু পাশাপাশি হকারদেরও আমরা নিশ্চিত করছি যে পুনর্বাসনের বিষয়ে আমরা খুব সংবেদনশীল, সেটাও আমরা ভাবছি। সরকারি চাকরির বিভিন্ন পদগুলিতে ইতিমধ্যেই শূন্য পদ পাঠানো হয়েছে। নিয়োগ এতদিন ধরে বন্ধ, সেই নিয়োগ কবে চালু হবে, কিভাবে তৈরি করবে বা কিভাবে প্রক্রিয়া চলবে সরকারের পক্ষ থেকে যদি বলেন? মন্ত্রিসভায় তো আলোচনা চলছে, বিভিন্ন দপ্তরে যে শূন্যস্থান আছে সেখানে ইতিমধ্যে আপনারা দেখবেন, খবর হয়েছে প্রায় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলে প্রায় 6,000 শূন্য পদে আমাদের নিয়োগ শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও স্কুলের কথা বলছিলাম, শিক্ষাক্ষেত্রের কথা বলছিলাম, তার মান উন্নয়ন করার জন্য প্রচুর শিক্ষকের দরকার, সেগুলোতেও নিযুক্তিকরণ শুরু হবে। আর যত জায়গায় যেখানে শূন্যস্থান আছে, ভালো কাজের জন্য শূন্যস্থান পূরণ করা দরকার হিউম্যান রিসোর্স দিয়ে, সেগুলোর ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা চলছে। খুব তাড়াতাড়ি আমরা কিছু নতুন দেখতে পাবো। কুন্তলদা মানেই আমরা যেটা দেখেছি, সাইকেল নিয়ে একটা পাঞ্জাবি পরে বরাবর রায়গঞ্জ চষে বেড়ানো। এই কুন্তলদা এখন মন্ত্রী পদে। রায়গঞ্জের সমস্ত মানুষের আশা, আমরা নিজেরাও শুনেছি যে কুন্তলদা যেন পরিবর্তিত না হয়ে যান, তিনি যেন একই রকম সাধারণ মানুষের মধ্যে থাকেন। কিভাবে থাকবেন, কি মনে হচ্ছে রায়গঞ্জের মানুষের আশা পূরণ করা সম্ভব কিনা? দেখুন, সাধারণ থাকাটা খুব কঠিন কিছু নয়, আর আমার এত বছর বয়সে এত বড় একটা জীবন কাটানোর পর আর খুব বেশি পরিবর্তন হওয়ার কিছু নেই। সুতরাং আমি চাইলেই মানুষ সাধারণ থাকতে পারে। প্রয়োজনে অনেক সময় গাড়ির ব্যবহার তো হতেই পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা গাড়ির ব্যবহার করি, কিন্তু আমার রায়গঞ্জ ছোট্ট শহর, সেখানে প্রয়োজনে আমি সাইকেলও চালাতে পারি, মোটর সাইকেলেও ঘুরতে পারি। তো আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তো আমরা রাজনৈতিক নেতৃত্ব যারা ভাবি যে আমরা একটা বড় কিছু হয়ে গেছি বা বড় অলংকার, এগুলো অলংকার নয়, এগুলো প্রত্যেকটা দায়িত্ব। প্রত্যেকটা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বর মনে রাখা উচিত, বিধায়ক পদ, মন্ত্রিত্বের পদ এগুলো বড় অলংকার নয়, এগুলো আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব যখন আমরা ভালো মতো পালন করব, তখন সাধারণ মানুষের সাথে মিশে থেকেও আমরা করতে পারি সেগুলো। এটাই মাথায় রাখতে হবে সবসময়।